নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বিশেষণটা আমার দেওয়া নয়, বিশেষণটা হচ্ছে একজন বিচারপতি, প্রাক্তন বিচারপতি, তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বিচারপতি চাকরি ছেড়ে বিজেপিতে যোগদান করার পরে একটি চ্যানেলের সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে আমি কিন্তু চন্দ্রবোড়া, মানে চন্দ্রবোড়া সাপের কথা বলেছিলেন, যে তিনি এটা বোঝাতে চেয়েছিলেন যে তিনি খুব বিষাক্ত এবং বিপজ্জনক। মানে তাকে যদি কেউ কিছু ঘাটাতে টাটাতে আসে তাহলে হচ্ছে তিনি এমন ছবল মারবেন তার আর মাথা তুলে দাঁড়াতে হবে না। তো সেই চন্দ্রবোড়াকে নিয়েই হচ্ছে এখন খুব চিন্তায় পড়েছেন বিজেপির দুই শীর্ষ নেতা রাজ্যের, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। কেন তাকে নিয়ে সেই চিন্তার কারণ, বা ভবিষ্যতেও তিনি কোনো ছবল টবল বা কিছু দিয়ে ফেলতে পারেন কিনা সেই নিয়েও তারা খুব আশঙ্কায় বা আতঙ্কে রয়েছেন। তো একটু বলি ঘটনাটা। সেটা হচ্ছে যে বৃহস্পতিবার দিন সুপ্রিম কোর্ট 26,000 চাকরি বাতিল করলো, আপনারা জানেন, এসএসসির। তো তারপরের দিনই দিল্লিতে ছিলেন যে আমাদের প্রাক্তন বিচারপতি তথা সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি সংবাদ মাধ্যমকে বললেন যে এরপরও সমাধান সূত্র বার করার জায়গা রয়েছে, এবং তার তিনটি ফর্মুলা দিলেন যে কোনো একজনকে একটা কমিটি করে কোনো একজনকে সেখানে কমিটির মাথায় বসিয়ে সব পক্ষকে নিয়ে বসে একটা হচ্ছে যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি করে সুপ্রিম কোর্টকে দিলে আশা করা যায় সেখান থেকে সমাধান সূত্র মিলতে পারে, এরকম একটা তিনি ফর্মুলা দিলেন। তো সেইটা দেওয়ার পরে একটু আলোচনা হচ্ছিল। তিনি প্রথমে বলেছিলেন যে সেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে কমিটির প্রধান করা যেতে পারে। পরবর্তীকালে বলেছেন যে কোনো প্রাক্তন বিচারপতিকে দিয়ে সেই কমিটির মাথায় রেখে সব পক্ষকে নিয়ে হচ্ছে, মানে এসএসসি, রাজ্য শিক্ষা দপ্তর, যারা বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে লড়াই করেছেন, যারা চাকরিহারা তাদের, এবং হচ্ছে যাদেরকে টেন্টেড বলা হয়েছে, সব পক্ষকে নিয়ে বসে একটা সমাধান সূত্র বেরোতে পারে, এবং যার থেকে এই সকল সমস্ত চাকরি প্রার্থী যাদের চাকরি বাতিল হয়েছে সেখান থেকে একটা রিলিফ হতে পারে, যোগ্য বিচার করে যোগ্যদের চাকরি রাখা যেতে পারে, এরকম একটা সমাধান সূত্র। তো এইটা তিনি বলেছিলেন। বলার পরে যেটা হলো যে মঙ্গলবার দিন এবিপি আনন্দের একটি শো চলছিল, সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাক্ষাৎকার নেওয়া ছিল। তো এই কারণে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথম কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন এই চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন এসএসসির। তো তাকে নিয়ে যখন তার সাক্ষাৎকার চলছে সেই সময় মন্ত্রী ব্রাত্য বসু তিনি ফোন করেছিলেন চ্যানেলে, এবং তখন তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলেন যে আপনি যে কমিটির কথা বলেছেন এটা কাকে বলেছেন। তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন যে তিনি এটা হাওয়ায় ভাসিয়ে দিয়েছেন, ইথার তরঙ্গে ভাসিয়ে দিয়েছেন। তখন ব্রাত্য বলেছিলেন যে আপনি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানাচ্ছেন না কেন। তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে এটা তো উত্তম প্রস্তাব, তাহলে আমি মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পৌঁছে দিতে পারি। তখন ব্রাত্য তাকে জানান যে মুখ্যমন্ত্রীর আগামীকালে কি কর্মসূচি রয়েছে নবান্নে সেটা আমি জানি না, তবে চিঠিটি নিয়ে আমাকে পৌঁছে দিলে আমি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে পারি। তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাতে সম্মত হয়েছিলেন, এবং ঠিক হয়েছিল পরের দিন দুপুর 2টো নাগাদ ব্রাত্য বসুর যে অফিসে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাবেন সেই চিঠি দিতে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে যে তিনি পৌঁছে দিতে পারেন, যেটাতে কমিটি গঠনের একটা প্রস্তাব, এবং সেটার মাধ্যমে হচ্ছে একটা সুষ্ঠু সমাধান, বা এই যে একটা জটিলতা তৈরি হয়েছে সেটা থেকে বেরিয়ে আসার একটা পথ তিনি হয়তো বলতে পারেন, এরকম একটা বিষয় ছিল। তো যেটা দেখা গেল যে তার আগের দিন চাকরিহারারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন। তিনি বুধবার দিন যথারীতি হচ্ছে তাদেরকে নিয়ে এসএসসি দপ্তরে গেলেন, এসএসসি দপ্তরের চেয়ারম্যানের সঙ্গে তিনি দেখা করলেন, এবং চেয়ারম্যানকে সেই যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের ব্যাপারে তিনি দাবি করলেন, এবং বেরিয়ে এসে হচ্ছে তিনি বললেন যে আমি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে কথা বলেছি এবং শনিবার পর্যন্ত সময় দিয়েছি যে যাতে যোগ্যদের তালিকা কমিশন প্রকাশ করে, এরকম একটা কথা বলেছিলেন। এবং দেন তার ব্রাত্য বসুর অফিসে যাওয়ার কথা ছিল। কিন্তু এটা যেটা হয়েছিল সেটা হচ্ছে যে ব্রাত্য বসুর সঙ্গে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেখা করবেন, এটা তিনি, যেটা বিজেপি সূত্রে খবর, রাজ্য বিজেপি সূত্রে যেটুকু জানা যাচ্ছে, যে তিনি পার্টির কোনো শীর্ষ নেতার সঙ্গে আলোচনা করে এটা ঠিক করেননি। তিনি হচ্ছে নিজের মতো করেই সেইটা করেছেন, যাতে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। কারণ এই চাকরি বাতিলের পর থেকেই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার অল আউট হচ্ছে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন, এবং লড়াইটা সম্মুখ সমরে নিয়ে গেছেন যে এই আজকে চাকরি বাতিল বা এই চাকরি নিয়ে দুর্নীতি এসবের মূল মাথা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তাকেই আক্রমণ করতে হবে। এর জন্য তিনিই দায়ী। আজকে যে একটা অচল অবস্থা তৈরি হয়েছে শিক্ষাক্ষেত্রে, এত শিক্ষকের চাকরি বাতিল একটা হাহাকার শুরু হয়েছে, এটার জন্য মুখ্যমন্ত্রী দায়ী। এইটা সুর বেঁধে দিয়ে তারা আক্রমণে গিয়েছিলেন। মঙ্গলবার দিন তো শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে
পূর্ব মেদিনীপুরে চোর বন্দ্যোপাধ্যায় বলে আখ্যা দিয়েছেন। সুকান্ত মজুমদারও রায় বেরোনোর পর থেকেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে চলেছেন, কিন্তু তার মধ্যেই মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া, সেটা দিয়ে কমিটি গঠন, এইসব ব্রাত্য বসুর সঙ্গে দেখা করা, এইসব বিষয়গুলো যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক করেছেন, তিনি পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে কথা না বলে ঠিক করাতে তারা খুব চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলেন। এবং এসএসসি অফিস থেকে বেরিয়ে ব্রাত্য বসুর অফিসে যাওয়ার আগে দুই নেতার তরফেই একটা চিন্তা হয়েছিল যে ব্রাত্য বসুর সঙ্গে যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেখা করে চিঠি দেন মুখ্যমন্ত্রীকে এবং সেই চিঠি মুখ্যমন্ত্রীর কাছে যায়, সেক্ষেত্রে হচ্ছে বিজেপি প্রচন্ড অস্বস্তিতে পড়বে, কারণ ব্রাত্য বসুর গেম প্ল্যানটা সাকসেস হয়ে যাবে, তিনি যেটা চাইছিলেন। এটার জন্য তারা চিন্তিত হয়ে দুই শিবির থেকেই হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নির্দেশ পাঠানো যায় তিনি কোনোভাবেই যাতে ব্রাত্য বসুর সঙ্গে দেখা করে সেই চিঠি না দেন। তো যাই হোক, যেটা ঘটনাচক্রে দেখা গেল যে তার আগে আপনারা জানেন যে দুপুরেই ওই ঘটনা মানে ব্রাত্য বসুর অফিসে অভিজিতের যাওয়ার আগেই কসবাতে চাকরিহারাদের যে বিক্ষোভ হচ্ছিল ডিআই অফিসে, সেখানে পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটে এবং পুলিশের লাঠিচার্জের ঘটনার প্রতিবাদে ব্রাত্য বসু আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় ব্রাত্য বসুর অফিসে গেলেন না। তিনি সাংবাদিকদের ডেকে বললেন যে পুলিশ যেভাবে নিরীহ শিক্ষকদের উপর লাঠিচার্জ করেছে, এরপরে আমি আর মন্ত্রীর সঙ্গে দেখা করতে যেতে পারি না বা চিঠি দিতে পারি না মুখ্যমন্ত্রীকে, তাই তিনি সংবাদ মাধ্যমের সামনে সেই চিঠি ছিঁড়ে ফেলে দিলেন এবং দিয়ে তিনি সেটাকে পোস্টপন করলেন। এতে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার কিছুটা হচ্ছে তারা বাঁচলেন, হাঁপ ছেড়ে বাঁচলেন বলা যায় যে ও না যাওয়াতে। তো যাই হোক, অনেকে বলছেন যে হয়তো পুলিশ অভিজিৎকে বাঁচিয়ে দিলেন, কারণ পুলিশের ওই লাঠি চালানোর ঘটনাটা একটা ইস্যু হয়ে গেল যে ব্রাত্য বসুর অফিসে না যাওয়ার কারণটা, অভিজিৎ বেঁচে গেলেন। তো এইটার পরে আবার ব্রাত্য বসু প্রতিক্রিয়া জানিয়েছেন যে তিনি তো লাঠিচার্জের ঘটনা জেনেই হচ্ছে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছেন, কি সরকারি অফিসে গিয়ে দেখা করেছেন, এগুলো আসলে ওরা দ্বিচারিতা। যাই হোক, এটা হচ্ছে এই পর্যন্ত গেল। তো অনেকেই বলছেন যে এইটার আসল বিষয়টা হচ্ছে বিজেপির অন্দরে যেটা চর্চা হচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলাটা প্রথমে রায় দিয়েছিলেন, চাকরি বাতিলের আদেশ দিয়েছিলেন, প্রায় 5,500 এরকম চাকরি অযোগ্যদের বাতিল করার আদেশ দিয়েছিলেন। এবং তারপর আপনারা জানেন যে এই নিয়ে একটা রাজ্য রাজনীতিতে তৃণমূল তাকে আক্রমণ করেছে, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ মাঝে মধ্যেই তাকে আক্রমণ করতেন যে বিচারপতির চেয়ারে বসে তিনি রাজনীতি করছেন, যদি রাজনীতি করা হয় তিনি মাঠে নেমে রাজনীতি করুন। যথারীতি অভিজিৎ বিচারপতির কি বলে চাকরি ছেড়ে তিনি বিজেপিতে যোগদান করলেন এবং তারপরে নির্বাচনে দাঁড়িয়ে লোকসভায় তিনি তমলুক থেকে নির্বাচিত হয়ে সাংসদ হলেন। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রচারের মধ্যে ছিলেন না, বিচারপতি থাকতে তিনি প্রচারের মধ্যে থাকতেন রেগুলার, তিনি কিছু না কিছু হচ্ছে কথাবার্তা বলতেন, এমন মামলা অবজারভেশন দিতে গিয়ে তিনি এমন সমস্ত কথাবার্তা বলতেন যে ঢাকি শুদ্ধ বিসর্জন দিয়ে দেবো, শিকড় উপরে ফেলে দেবো, এইসব কথা বলতেন, রোজ খবর হতো। তো এখন তিনি খবরের বাইরে। কিন্তু তার থেকেও যেটা অনেকে বলছেন যে আসল বিষয়টা হচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুধু কি সাংসদ হিসাবে বিজেপিতে থাকার জন্য দলে ঢুকেছেন নিশ্চিত নয়, তার হয়তো অন্য কোনো মনোবাসনা আছে। তিনি হয়তো এইটা মনে করতে পারেন যে আমাকে সংবাদ মাধ্যম বা অন্য বিভিন্ন মহল থেকে একটা দুর্নীতির প্রতীক হিসাবে আমাকে তুলে ধরা হয়েছে, মানে তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, বিভিন্ন জায়গায় দুর্নীতি ধরছেন, বিচারপতি হিসাবে তিনি সেসব আদেশ দিচ্ছেন। তো এরকম একটা বিষয়, তো সেটা তিনি মনে মনে ভাববেন যে তিনি দুর্নীতির প্রতীক। মানুষ ভাববে কিনা বা ভাবেন কিনা এখন আমি জানি না। তৃণমূল তো মাঝে মধ্যেই তার সমালোচনা করেছে যে বিচারপতি চেয়ারে বসে তিনি রাজনীতি বা পক্ষপাতদুষ্ট হয়ে তিনি আদেশগুলো দিয়েছেন। তো এগুলো হয়েছে তর্ক বিতর্ক। অনেকে বলছেন যে তিনি আসলে নিজেকে হয়তো দুর্নীতির বিরোধী প্রতীক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এবং তারপরে হয়তো তার নিশ্চিতভাবেই হয়তো মনোবাসনা যে তিনি আগামী বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবেও হচ্ছে অনেকের তো বাসনা থাকে যে আমাকে হয়তো দল সেভাবে তুলে ধরতে পারে, সেই জন্য হয়তো তিনি এবার এই ত্রাতার ভূমিকায় নামতে চেয়েছিলেন যে এমন একটা ক্রাইসিস হয়েছে, 26,000 শিক্ষকের চাকরি নেই, বিভিন্ন স্কুলে শিক্ষকের একটা কি বলে অনেক স্কুল চালানো অসুবিধা হয়ে যাচ্ছে, শিক্ষকের অভাব হচ্ছে। এইরকম একটা অবস্থাতে তিনি একটা কমিটি করে একটা সমাধান সূত্র বার করে তিনি একটা যদি ফর্মুলা দিয়ে কিছু করতে পারেন, তাহলে তিনি এটা বোঝাতে পারবেন যে তিনি আইনের লোক, আইনের বিষয়ে জানেন, তিনি বিচারপতি হিসাবে প্রচুর দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন বা আদেশ দিয়েছেন। এবার তিনি হচ্ছে ত্রাতার ভূমিকা আসেন, ক্রাইসিস থেকে কিভাবে বার করতে হয় একটা জিনিস, সেটা তার মধ্যে তার প্রতিষ্ঠা হবে। এই কারণে হয়তো তিনি এই পদক্ষেপটা করেছিলেন, সেটা পার্টিকে না
না জানিয়ে হয়তো করেছিলেন। কারণ যে একটা জিনিস হতে পারে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভাবতে পারেন যে সুকান্ত মজুমদার তিনি পার্টি করেছেন, সংসদ হয়েছেন তার আগে 5 বছর আগে, এবং তিনি তো রাজনীতিতে বিশেষ কি বলে প্রতিষ্ঠিত ছিলেন না। আর শুভেন্দু অধিকারী হচ্ছে মেঠো রাজনীতিতে অভ্যস্ত, তিনি মাঠে ময়দানে লড়াই করেছেন, কিন্তু আইনটা তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনে করতে পারেন যে আইনটা তিনি জানেন, প্রশাসনিক বিষয়গুলো জানেন, তিনি দীর্ঘদিন আইনজীবী হিসাবে কাজ করেছেন, বিচারপতি হিসাবে কাজ করেছেন। তো এবার হচ্ছে যে আমি ত্রাতার ভূমিকায় আসলাম এবং এরকম এই ক্রাইসিস থেকে হচ্ছে সরকারকে বা এরকম ক্রাইসিসে পড়লে কিভাবে সেখান থেকে বেরোনো যায় সেটাতে তিনি হয়তো একটা মুখ্য ভূমিকা নেওয়ার ব্যাপার হয়তো এই সবগুলো করেছিলেন পদক্ষেপগুলো, যেটা শুভেন্দু সুকান্তরা হয়তো এখন মেনে নিতে পারেননি যে এইভাবে ব্রাত্য বসুর ট্র্যাপে পড়ে গেছিলেন তিনি বা এরকম একটা কিছু। তারা যেটা মনে করেছেন যে ব্রাত্য বসুর গেম প্ল্যানকে তিনি সাকসেস করে দিচ্ছিলেন, এটা বিজেপি অস্বস্তিতে পড়তে পারে, কিন্তু তিনি অভিজিৎ হয়তো একটা অন্য চিন্তা নিয়ে একটা ত্রাতার ভূমিকা, নিজেকে আরেকটু হচ্ছে এগিয়ে নিয়ে যাওয়া, বাড়িয়ে তোলা যে আমি অনেক কিছু সমাধান করে দিতে পারি, এবং যার ফলে হয়তো এরকম একটা মানুষের কাছে ধারণা হতে পারে এই লোকটাই হচ্ছে আসল, এই লোকটাই অনেক কিছু করে দিতে পারে, এরকম একটা ব্যাপার নিয়ে হয়তো তিনি এগিয়েছিলেন। তার পদক্ষেপে নিশ্চয়ই কিছু কারণ থাকবে। তো এখন অভিজিৎকে নিয়ে দলে যেটা চর্চা হচ্ছে যে শুভেন্দু এবং সুকান্ত তারা যথেষ্ট চিন্তায় যে এরপরে আবার কোন দিন কি করে বসেন পার্টিকে না জানিয়ে, সেই জন্য তারা চিন্তাতে রয়েছে। কারণ তিনি পার্টিতে আসলে, পার্টিতে কিছু করতে গেলে অন্তত বিজেপি সিপিএম এ, তৃণমূলে বা কংগ্রেসে অনেকেই ব্যক্তিগতভাবে অনেক সময় অনেক উদ্যোগ নিয়েছে, কিন্তু বিজেপি বা সিপিএম এ কোনো পদক্ষেপই কেউ ইন্ডিভিজুয়াল নিতে পারে না। সেক্ষেত্রে পার্টির একটা অনুশাসন আছে। বিজেপি এবং সিপিএম এ তারা কেউ কিছু করতে গেলে সেটা পার্টিকে জানিয়ে করতে, এবং পার্টির হচ্ছে সিদ্ধান্ত হলে তবে হচ্ছে তিনি পদক্ষেপ করতে পারেন, এবং ব্যক্তিগতভাবে কোনো পদক্ষেপ সেখানে চলে না। কিন্তু অভিজিৎ এটা করেছেন, হয়তো নিজেকে একটা মসিহা প্রণীত করার জন্য তিনি হয়তো এগিয়েছিলেন। তার হয়তো একটা অন্য চিন্তা রয়েছে মাথার মধ্যে, কারণ সবাই হয়তো মনে করেন যে আমি কম কি, আমি অভিজিৎ ধরতে পারে আমি শুভেন্দু অধিকারী থেকে কম কি, বা আমি সুকান্ত মজুমদারের থেকে কম কি। আর সামনে কিন্তু বিধানসভা ভোট, অনেকে হয়তো কিছু কিছু মুখের বিষয় হয়তো কারোর চিন্তা ভাবনা রয়েছে, আমিও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে পারি, আমিও মুখ হতে পারি, এরকম নিয়ে হয়তো তিনি চিন্তা ভাবনা করেছিলেন। যাই না এরপরে এনাকে কিভাবে শুভেন্দু বা সুকান্ত ট্যাকেল করবে সেটা ভবিষ্যৎ বলবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।